আমার হাতে এটা আইকু 13 বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট ফোন। ইয়েস, এখানে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর। এইটা বেসিক্যালি একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন। দেখেন কি একটা জমানা চলে আসছে, ৮০,০০০ টাকা একটা ফোন নাকি ফ্ল্যাগশিপ কিলার ফোন। দেখেন কিছুই করার নাই, ১.৫ লাখ ২ লাখের যেখানে আমরা ফ্ল্যাগশিপ কিনি, সো এইটারে আমরা ফ্ল্যাগশিপ কিলার বলতেই পারি। যাই হোক, বাজারে অনেক ফ্ল্যাগশিপ কিলার ফোন রয়েছে, কিন্তু আইকু সবার চেয়ে ডিফারেন্টটা কেন বলি, আইকু বাদে অন্যান্যরা যা করে তা হলো পারফরমেন্সটা একদম টপ নচ দিয়ে বাকি সবগুলোতে হাগা শুরু করে, কিন্তু আইকু যা করে তা হলো যতজনে হাবিজাবি এবং গিমিকি ফিচার আছে সবগুলো তারা কিল করে দিয়ে আমাদের যা প্রয়োজন শুধুমাত্র ওইটাই ডেলিভার করে। আর এই কারণে আমি আইকুরে এত ভালোবাসি। যাই হোক, OnePlus এর অনেক ভালোবাসতাম, কিন্তু তারা এখন গ্রিন প্লাস হয়ে গেছে। তো আইকু যেন OnePlus এবং আমার এক্সের মতো না ধোকা দিয়া দেয়। চলেন স্টুডিওতে ব্যাক করি, বাকি আলাপ ওইখানেই হবে। সবার আগে দেখবো বক্সে কি কি পাচ্ছি আমরা। বক্সে তো জোস একটা ফোন পেয়ে যাচ্ছি, তার উপর কাভার পাচ্ছি। এই কাভারটা বেশ ইউজেবল এবং BMW কার না কার্ড, হাবিজাবি কিছু কাগজপত্র, একটা ব্রিক পাচ্ছি এবং কেবল। দেখেন ফ্ল্যাগশিপ ফোনগুলোতে তো কিছুই থাকে না একটা ফোন বাদে, কিন্তু থ্যাঙ্কস টু দ্য ফ্ল্যাগশিপ কিলার এখানে আমরা চার্জার সহ হাবিজাবি আরো অনেক কিছুই পেয়ে যাচ্ছি। আর এই ফোনটা আমাকে পাঠিয়েছে তাহাম টেক থেকে। যমুনা ফিউচার পার্কে এদের সব পেয়ে যাবেন। এদের স্পেশালিটি হলো নর্মাল ফোন তো পাবেন এদের কাছে, তবে বাংলাদেশের যত ইউনিক এবং লেটেস্ট ফোন আছে সবই এদের কাছে সবচেয়ে দ্রুত সময়ে পেয়ে যাবেন। আর এই টাইপ ইউনিক ফোনগুলো সাধারণত প্রাইস অলওয়েজ আপ ডাউন করে, সো ওদের পেজে যোগাযোগ রাখবেন লেটেস্ট প্রাইসটা জানার জন্য। আপাতত আমার হাতে থাকা এই আইকু 13 এর প্রাইসটা পড়বে ৮০ থেকে ৮২-র মাঝেই। এই ফোনটা রিলিজের সাথে সাথে প্রচুর হাইপে রয়েছে এবং হাইপের রিজনটা হলো এর কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর। কোয়ালকম তো প্রতি বছরই প্রসেসর নিয়ে আসে, এইটার মধ্যে এমন ইউনিক কি আছে দেখেন। কোয়ালকম এবার তাদের ল্যাপটপের জন্য তৈরি যে এক্স এলিট প্রসেসরটা তৈরি করেছিল ওইটাই বেসিক্যালি এই 8 জন এলিটে নিয়ে এসেছে। অ্যাপল তাদের ম্যাকবুকের জন্য তৈরি এম সিরিজের প্রসেসর নিয়ে এসেছে তাদের অ্যাপল বাহিনীকে, ঠিক সেম কাজটা কোয়ালকম করলো। সো এই ব্যাপারটা না ভালো আমাদের জন্য, এরকম ফাইট যত বেশি হবে অ্যাজ এ কাস্টমার আমরাই গেনার হব। এই এলিট প্রসেসরের পাশাপাশি আরেকটা রিজন হলো এটা হাইপের, তা হলো আমরা যারা আইকু ফোন ইউজ করি আমরা সবাই ভালো করেই জানি এইটা পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন এবং পারফরমেন্সের জন্য এদের অপটিমাইজেশনটা টপ নচ হয়ে থাকে। সো সবাই অপেক্ষায় ছিল এলিট প্রসেসর এবং আইকু মিলে আসলে কি উড়াধুরা কাজ কারবার করবে। তবে একটা জিনিস বলতে হবে, আমার কেন জানি মনে হচ্ছে এরা খুব দ্রুত এই ফোনটা রিলিজ করেছে, যার কারণে অপটিমাইজেশনে কিছু ঘাটতি দেখা যাচ্ছে। এইটা নিয়ে ডিটেল আলাপ আমরা পরেই করব। সবার আগে আমরা বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে আলাপ করি। এইটার ডিজাইন 99% আইকু 12 এর মতো, তবে এখানে একটা RGB লাইট অ্যাড করেছে। এইটা অনেকে পছন্দ করবে, তবে পার্সোনালি ভাই আমার পছন্দ হয় নাই। এই RGB লাইটটা না দিয়ে যদি দামটা একটু কমাইতো ওইটা আমার বেশি ভালো লাগতো। ডিসপ্লেটা একেবারে আগের মতোই আছে, তবে এখানে অল্প খুবই মিনিমাম একটা কার্ভ রয়েছে। প্রিসাইসলি বলতে গেলে 2.5 ডিগ্রি একটা কার্ভ রয়েছে। এটা একটা ওয়েলকামিং চেঞ্জ। এইটার ওয়েট অলমোস্ট 210 গ্রাম। ফোনটাও বেশ বিশাল একটা ফোন, তারপরও কেন জানি আমার কাছে খুব হ্যান্ডি মনে হচ্ছে। আমার এত বেশি ওয়েট বা ভারী মনে হচ্ছে না, বাল্কি মনে হচ্ছে না। S24 আলট্রা ইউজ করি, ওইটা অনেক বাল্কি ফোন, ওইটার কারণে হয়তো আমার কাছে এটা খুব বেশি ব্যালেন্সড এবং একটা হালকা পাতলা একটা ফোন মনে হচ্ছে। এই ফোনে পেয়ে যাবেন IP69 রেটিং। কোম্পানি ক্লেম করছে 1.5 মিটারে 24 ঘন্টা পর্যন্ত এটা ডুবিয়ে রাখা যাবে। তবে ভাই আমি কোনোটাই এইসব ভরসা করি না, IP61 হোক বা 69 হোক, কোনোটাকে আমি আসলে ভরসা করি না। রিজনটাও বলি, আমার ফোন যদি আমি পানিতে ডুবানোর কারণে কোনো ক্ষতি হয়ে থাকে তারা কোনো ধরনের ওয়ারেন্টি আমার দিবে না। সো যতদিন আমাকে এই জিনিসটা দিচ্ছে না ততদিন এইসব না আমার কাছে ফাউল লাগে, সো এটারে আমি ভরসা করি না। ফোনের প্রোটেকশন হিসেবে থাকছে গোরিলা গ্লাস 5। এই ব্যাপারটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। ভিক্টাস 2 না দিক, অ্যাটলিস্ট 1 তো দিতে পারতো বা ভিক্টাসটা দিতেই পারতো। যাই হোক, এটা নিয়েও কমপ্লেন করবো না। রিজনটা বলি, কারণ আমরা এমনিতে প্রোটেক্টর লাগিয়ে ইউজ করি। সো যারা ইউজ করে না তাদের জন্য এটা একটু ফ্যাক্ট হতে পারে, কিন্তু মোস্ট অফ আসের জন্য আসলে এটা বড় কোনো ইস্যু না। পেছনে কি গ্লাস রয়েছে ওইটা এখনো স্পেসিফাইড না। ফ্রেম হিসেবে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম। ফোনটা বেশ শক্তপোক্ত মানতে হবে। এটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের প্রোটেক্টর বা প্রোটেকশন না থাকলেও বেশ শক্তপোক্ত। ডিসপ্লেটা যদি দেখি, এখানে থাকছে 6.82 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 2K রেজুলেশন প্যানেল এবং 144 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। সাথে 1800 নিটস অফ পিক ব্রাইটনেস এবং HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন। এইটা তো গেলে স্পেক্স, তবে ফোনের ডিসপ্লে কিন্তু আসলেই জোস। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যদি বলি, S24 আলট্রা এবং iPhone 16 Pro Max এর সাথে আমি পাশাপাশি এটাকে ইউজ করে দেখেছি। এইটার ডিসপ্লে আপনার কাছে খুব বেশি খারাপ মনে হবে না।
আপনি যদি S24 আলট্রাকে 100 দেন এটাকে আপনি 95 দিতে পারবেন। তবে হ্যাঁ একটা ব্যাপার বলি, আপনি যদি খুব আলোতে যান, একদম সানলাইটে যদি ইউজ করতে চান তাহলে এটা ব্রাইটনেস কিছুটা কম মনে হবে, তবে ডিসপ্লে ভাই খারাপ না, ডিসপ্লে বেশ ভালো। সো যারা স্মার্টফোনে মুভি দেখেন, অ্যামাজন বলেন আর নেটফ্লিক্স বলেন, তাদের জন্য এটা একটা ভালো ডিভাইস হতে পারে। আর যারা গেমিং করেন তাদের টেনশনের কিছু নাই, এখানে ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। আইকুর আসলে এই ব্যাপারটা এত ভালো লাগে। দেখেন এইটা কিন্তু ফ্ল্যাগশিপ কিলার ফোন, ফ্ল্যাগশিপ প্রাইজের ফোনও না, যেখানে অনেকগুলো ফ্ল্যাগশিপ ফোন 1.5K রেজলিউশনের ফোন দিয়ে থাকে, এটা দিয়ে রাখছে 2K। হ্যাঁ, তার উপরে এটার ডিসপ্লে কোয়ালিটি আমি চিন্তা করলে আপনি কোনোভাবে বলতে পারবেন না 50% এবং 100%-এর ডিফারেন্সটা কিন্তু 50-100 না, ডিফারেন্সটা 80-100 না, ডিফারেন্সটা হচ্ছে আপনার 95-100। সো এই জিনিসটা আসলেই ভালো। তবে এখানে ছোট্ট একটা ওপিনিয়ন থাকবে অ্যাজ অ্যান আইকু ফ্যান, আমি বলতে পারি 2K ডিসপ্লে আই হোপ দরকার ছিল না। ডিসপ্লেতে আর একটু কম্প্রোমাইজ করলেও আমার পার্সোনালি কোনো প্রবলেম হইতো না, যদি দামটা আরো কমানো যেত। দামটা যদি 70-65-তে রাখা যেত, এই ছোটখাটো কিছু কম্প্রোমাইজ করে, আমার কাছে এটা ছোটখাটোই বলবো। আমি তো সানলাইটে গিয়ে ফোন ইউজ করতে চাচ্ছি না। সো এইটা চাইলে, এই টিপসটা চাইলে তারা রাখতে পারে অ্যাজ এ আইকু লাভার ফ্যান, এটা আমি এদের সাজেস্টটা করব। এইবার আসি এই ফোনটা যে কারণে এত বেশি ওভার হাইপ, তা হলো পারফরমেন্স নিয়ে একটু কথা বলি। দেখেন এইটাতে আছে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, আর আইকুর সাথে এটা অপটিমাইজেশন আমরা ধরে নিয়েছিলাম একদম কোপ মারবে, কিন্তু এই চিপসেটের সাথে এই ফোনটা খুব বেশি আর্লি চলে আসছে, যার কারণে এই চিপসেটের পাওয়ার এরা এখনো 100% ইউটিলাইজ করতে পারে নাই। শুধুমাত্র আইকু না, এখন পর্যন্ত যতগুলো ফোন এসেছে তারা কেউই আসলে এটার প্রপার ইউজ এখনো করতে পারে নাই। সো সময় যত যাবে এটার পটেনশিয়াল আইকু বা আদার ডিভাইস একদম ধৈর্য বের করে নিবে। সো আমরা একটা জিনিস এখান থেকে বলতে পারি যে এইটা 20 থেকে 20 প্রো ম্যাক্স হতে যাচ্ছে খুব শীঘ্রই। এলিটের পাশাপাশি এখানে পেয়ে যাবেন UFS 4.1 স্টোরেজ এবং LPDDR5X আলট্রা র্যাম, আর এই স্পেক্সটা একদম টপ অফ দ্য ফ্ল্যাগশিপ স্পেক্স। কোম্পানি ক্লেম করছে এটা অ্যান্ড্রয়েড স্কোর অলমোস্ট 30 লাখেরও বেশি, কিন্তু আমার পার্সোনাল ইউসেজে আমি দেখলাম এটা 27 লাখের একটু বেশি দিচ্ছে। এলিট প্রসেসরের পাশাপাশি আইকু গেমিং এর জন্য একটা আলাদাভাবে একটা চিপসেট তৈরি করেছে, তা হলো স্পোর্টস Q2 চিপসেট। আর এই দুইটা প্রসেসর মিলে না গেমিং একেবারে কোপ মারে। দেখেন 100% কিন্তু এখনো এটা ইউটিলাইজ করতে পারে না প্রসেসরটা, তারপরও গেমে কিন্তু একেবারে কোপ মারে। গেম খেললাম পাবজি একেবারে হাইয়েস্ট সেটিংসে 120 FPS পর্যন্ত পেয়ে যাচ্ছি। তবে একটা জিনিস বলতে হবে, কোনো ধরনের ল্যাগ এবং ফ্রেম ড্রপ দেখছি না। তবে ভাই অপটিমাইজ যে 100% করা হয় নাই, ওই জিনিসটা এখানে ভালো মতোই দেখা যাচ্ছে। দেখেন এই ফোনটা আসলে কত পাওয়ারফুল, এইটা বোঝার জন্য আসলে পাবজি এবং কল অফ ডিউটি দিয়ে হবে না, এটার জন্য প্রয়োজন গেনশিন ইম্প্যাক্ট। তাই গেনশিন ইম্প্যাক্টটা খেলাম হাইয়েস্ট সেটিংসে, ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপটা আমি তেমন একটা দেখি নাই। তবে ভাই ফোন কিন্তু ভালো হিট করে, লম্বা সময় গেমিং করতে গেলে হিটিং ইস্যুটা একদম ব্যাপক আকার ধারণ করে, তারপরে খেলা যাচ্ছে। তবে কিছুদিন পরে অপটিমাইজেশন যখন ভালো হবে তখন আরো বেটার এবং স্মুথ রেজাল্ট আশা করছি। আর এলিট প্রসেসরটা আসলে কত পাওয়ারফুল প্রসেসর, ওইটা আসলে একদম 100% দেখতে চাইলে আপনার ওয়েট করতে হবে স্যামসাং S25 আলট্রার জন্য। তবে বাজারে এখন যত প্রসেসর রয়েছে অ্যাপল A18 বায়োনিক প্রসেসর এবং স্ন্যাপড্রাগন 8 Gen 3, এইগুলো থেকে কিন্তু এটা অনেক বেটার পারফর্ম করে। দেখেন এই প্রসেসরটা এখন 100% অপটিমাইজ না, তারপরে অ্যাপল A18 বায়োনিক থেকে এবং 8 Gen 3 থেকে বেটার পারফর্ম করে। জাস্ট একবার ভাবেন এইটা যখন ফুলি অপটিমাইজ হবে তখন এটা কি দেখে। আমার হাতে S24 আলট্রা, আইকু 13 এবং 16 প্রো ম্যাক্সটাও আছে। আপনারা যদি এটা কম্পারিজন দেখতে চাই কমেন্ট করে জানাবেন, আমি এটার কম্পারিজন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। সফটওয়্যার যদি দেখি, এখানে রয়েছে অরিজিন ওএস, যা Android 15 এর উপর বেসড। যদিও বা গ্লোবালি রিলিজ হলে আমরা অরিজিন ওএস দেখবো না, এখানে ফান টাচ ওএস চলে আসবে। এই ফোনে কিছু AI ফিচারও পেয়ে যাবেন, AI ইরেজার এবং AI ওয়ালপেপার জেনারেটর। 5 ইয়ার্স অফ ওএস আপডেট পাবেন, দ্যাট মিনস এইটা আমরা Android 20 পর্যন্ত দেখবো। ভাই ততদিন যেন বাইচে থাকি এই ফোনে Android 20 দেখার জন্য। ব্যাটারি নিয়ে যদি আলাপ করি, ভাই এটাতে জাইগান্টিক 6150 mAh রয়েছে। আমার হাতে কিছুদিন আগে Redmi 14 Pro Plus ছিল, ওইটাতেও 6200 mAh ছিল, এবং ব্যাটারি সাইজটা এত বড় হলো ফোন কিন্তু বাল্কি না, থ্যাঙ্কস টু দ্য নিউ ব্যাটারি টেকনোলজি। এখানে পাচ্ছেন সিলিকন কার্বন ব্যাটারি, এটার কারণে বেসিক্যালি সাইজটা আপনার ছোট থাকলেও ব্যাটারি কিন্তু বেশি ইনপুট করা যায়। সামনে আশা করি ব্যাটারি সাইজটা আরো বাড়বে। আর আমার মতো একজন হ্যাভি ইউজারও এইটারে কিল করতে কষ্ট হয়েছে, এবং আমার ইউসেজে আমি বলতে পারি যে স্যামসাং S24 আলট্রা এবং আইফোন 15 প্রো ম্যাক্স থেকেও এইটা কিন্তু ব্যাটারি লাইফ বেশি টিকে। সো ব্যাটারিতে এটা পাচ্ছে 10 on 10। এবার সবশেষে আসবো ক্যামেরাতে। ক্যামেরা যদি দেখি, এইটাতে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 50 মেগাপিক্সেলের OIS সেন্সর দেওয়া আছে, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেলের 2x টেলিফোটো সেন্সর। দেখেন আইকু 13 একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন, আর ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলো মোস্ট অফ দ্য টাইম কি করে তা হলো পারফরমেন্সটা একদম টপ নচ দিয়ে দেয় এবং বাকি সেকশনে গিয়ে সবগুলারে কিল করে দেয়।
কিন্তু আইকিউ না ওইটা করে নাই। যেমন আমরা যদি আইকিউ 9, আইকিউ 10 এবং আইকিউ 11 দেখি, তারা কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক ফোন ছিল, ক্যামেরাতে অত ভালো করে নাই। কিন্তু আইকিউ 12 এসে এটা কিন্তু ক্যামেরাতেও খুব ভালো পরিমাণে ফোকাস করে, ক্যামেরাটাও ভালো পরিমাণে ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। তবে এখানে স্যাড পার্টটা কি জানেন, আইকিউ 13 কিন্তু আইকিউ 12 এর ডিরেকশনে না গিয়ে তাদের ওর আইকিউ 9, 10 এবং 11 এর ডিরেকশনে যাচ্ছে। আমার আইকিউ এখানে খুব বাজে একটা কাজ করছে, তা হলো আইকিউ 12 এর 3x অপটিক্যাল বাদ দিয়া তারা এখানে 2x টেলিফোটো লেন্স নিয়ে আসছে। এইটা না ব্যাপারটা আমার ভালো লাগে না। শুধুমাত্র ওই জায়গায় না, আরেকটা জায়গায় কম্প্রোমাইজ করছে, তা হলো আইকিউ 12 এ ছিল ওমনিভিশনের সেন্সর মেইন লেন্সে, ওইটার সেন্সর সাইজটা একটু বড় ছিল। কিন্তু আইকিউ 13 এ মেইন লেন্সে সনি নিয়ে আসতে কিন্তু তাদের লেন্স সাইজটা কিন্তু আগের চেয়ে একটু ছোট। আর ক্যামেরাতে এই দুইটা ডাউনগ্রেড না আমার জাস্ট হজম হচ্ছে না, কোনোভাবে হজম হচ্ছে না। আমি কিন্তু আইকিউ 12 এর অনেক বড় ফ্যান হয়ে গেছিলাম, যে S24 আলট্রাটা যদি পারচেস না করতাম আমি হয়তো আইকিউ 12টা নিতাম এবং বসেছিলাম যে আইকিউ 13 হয়তো আরো বেটার কিছু নিয়ে আসবে। কিন্তু এই জায়গাতে আমাকে আপসেট করলো। যাই হোক, এটা তো ছিল স্পেক্সের আলাপ। আমি যদি রিয়েল লাইফ টেস্টিং এ দেখি, আর ডে লাইটে এটার ছবি কিন্তু ভালো আসে, আগের মতোই বেশ ভালোই আসে। কিন্তু স্ট্রাগলটা করে যখন একটু লাইট কমে আসে, এটা দেখা যায় স্ট্রাগল করা শুরু করে, স্পেশালি স্ট্রাগল করে HDR ব্যালেন্সের ক্ষেত্রে। এবং একটা জিনিস আমার বলতে হয়, হায়ার মিড রেঞ্জের যেসব ফোন আছে এটার ক্যামেরা আউটপুট কিন্তু ওই লেভেলের, মানে এটাতে কোনোভাবে ফ্ল্যাগশিপ কিলার গ্রেডের ক্যামেরা আমি বলতে পারি না। তবে ভাই বাজেট অনুযায়ী ইটস স্যাটিসফ্যাক্টরি। টেলিফোটো লেন্সটাও যদি দেখি, এটাও বেশ কাজের। 10x পর্যন্ত যে কোনো টেলিফোটো লেন্স আসলে ভালো করলে ওইটা ওয়েলকামিং একটা চেঞ্জ, এটাতেও বেশ ভালো করে, খারাপ না। তবে তারপরও আমি 3x এর রিমুভ করাটার পক্ষের মানুষ না, ওই ব্যাপারটা আমার একেবারেই ভাল লাগে না। আর আলট্রা ওয়াইড নিয়ে যদি কথা বলি, আলট্রা ওয়াইডেও বেশ ভালো রকমের ছবি তুলে, আইকিউ 12 এর মতোই। আইকিউ 12 থেকে একটু ভালো বলা যায়, কারণ অপটিমাইজ করছে তারা এখন, আগের চেয়ে আলট্রা ওয়াইডটা একটু বেটার ছবি তুলে। আর সেলফি নিয়ে যদি কথা বলি, সেলফি আমার খারাপ লাগে না, ভালো লাগছে। এটারে মোটামুটি ভালো লেভেলে একটা সেলফি ক্যামেরা বলা যেতে পারে। তবে হ্যাঁ, ভিভো এবং ওপ্পো যেসব সেলফি সেন্ট্রিক ফোন বের করে, এটা হচ্ছে অ্যাটলিস্ট 10-15 হাজার টাকা কমে, ওইগুলোর তুলনায় এটা কিছুই না। আই মিন ওইগুলো বেটার। আমি রেয়ার ক্যামেরাটা একটু চেক করব। প্রথমে একটু স্লো যাচ্ছি, রেয়ার ক্যামেরার পাশাপাশি আমি ফোনের অডিওটা কেমন ওইটাও একটু দেখাই। হ্যাঁ, এই যে আমি শ্যুট করলাম মোটামুটি হাতে রেখে স্লো এবং স্টিডিভাবে আমি শ্যুট করলাম, ভালোই আসতেছে, খারাপ না। আমি এখন একটু ফাস্ট মুভ করবো। এটা কিন্তু বেশ, আপনারা যা দেখতেছেন এটা বেশ ফাস্ট মুভ করতেছি আমি। এখন আপনারাই জাজ করেন যে আসলে কেমন আসে। আর আমি সেলফিটা চেক করি, দেখেন সেলফিও খারাপ আসতেছে না, চলে তো চলতেছে, খারাপ না। আর এই যে নস্টালজিয়ার কথা বললাম, আমার চ্যানেল পুরোটা কিন্তু দাঁড়ানো এই আইকিউ নিউ 6 এর উপর। সো এটা আইকিউ 13, এটা ফ্ল্যাগশিপ, তাদের মোটামুটি ফ্ল্যাগশিপ ফোন বলা যায়। যদিও আপনি যদি স্মার্টফোন ওয়ার্ল্ডে দেখেন এটা ফ্ল্যাগশিপ কিলার, কিন্তু তাদের লাইন আপ এটা তাদের সবচেয়ে হাই এন্ডের ফোন। সো আইকিউ নিউ 6 দিয়ে যদি আমি এখানে আসতে পারি, যারা ব্লগের চিন্তা করছেন এবং কন্টেন্ট ক্রিয়েশনের কথা ভাবছেন, ওইটা ভেবে যদি এই ফোনটা পারচেস করতে চান, আই হোপ হতাশ করবেন, আমি পারছি, আপনারাও পারবেন। এবার ফাইনাল আলাপ করি, এই ফোনটা আসলে কাদের জন্য। দেখেন, যারা নিউ টেকনোলজি এনজয় করেন, টপ নচ টপ লেভেলের পারফরমেন্স খুঁজছেন, তারা চাইলে এই ফোনটা পারচেস করতে পারেন। তবে যাদের হাতে আইকিউ 12 আছে, আমার মনে হয় না তাদের এই ফোনটা পারচেস করা উচিত। তবে যারা নতুন ফোন পারচেস করবেন, 2-3 বছর আগে ফোন কিনেছেন, এখন নতুন ফোন পারচেস করবেন এবং সোলি গেমিং সেন্ট্রিক একটা ফোন খুঁজছেন, ভাই তাদের জন্য এটা বেস্ট একটা চয়েস। ক্যামেরা খারাপ না, ক্যামেরা নিয়ে যদি আমি অনেক দুর্নাম করছি, ক্যামেরা খারাপ না, ক্যামেরা কিন্তু বেশ ভালো। ব্যাটারি লাইফটাও খুব ভালো পেয়ে যাবেন, ইউআইটাও ভালো, 5 বছরের মেজর ওএস আপডেট পাচ্ছেন। সো সব মিলাই এটা একটা খুব ভালো একটা ফোন। ফ্ল্যাগশিপ কিলার হিসেবে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড যে আইকিউ 12 লেভেলের পাচ্ছি না, তবে এটা খারাপ না, জাস্ট আইকিউ 12 লেভেলের কিছু পাইনি, ওই কারণে আমি আসলে একটু ডিসঅ্যাপয়েন্ট, দ্যাটস ইট, আর কিছু না। যাই হোক, এইটা নিয়ে আমি হয়তো একটা ভিডিও আনতে যাচ্ছি, যে এটার সাথে 16 Pro Max এবং স্যামসাং S24 আলট্রা। আর কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনারা চান কিনা, যদি চান আমি এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। ভিডিও এখানে শেষ করলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। যদি ভিডিও ভালো নাও লাগে তাও পাশে থাকেন। শেষ করলাম, ধন্যবাদ।